পৃথিবীতে নিকৃষ্টতম যদি কোনো প্রচার মাধ্যম থেকে থাকে সেটা ভারতের পশ্চিমবঙ্গের কিছু বাংলা স্যাটেলাইট চ্যানেল। বাংলা বলছে এই কারণে, অন্যান্য ভাষার আছে কিনা আমি জানি না, দেখিনি। এই স্যাটেলাইট চ্যানেলগুলো, আর আপনারা যারা সার্কাস দেখেছেন, সেই সার্কাস দলে একজন জোকার থাকেন। সেই জোকারের দায়িত্ব থাকে মানুষকে হাসানো, নানা রকমের কৃতকর্ম করে তিনি মানুষকে হাসান, হাসির উপাদান যোগান। এই পশ্চিমবঙ্গের কিছু স্যাটেলাইট চ্যানেলের উপস্থাপককে দেখছি, সংবাদ উপস্থাপক, তাদেরকে দেখছি নিজেদেরকে জোকারেরও তো একটা মান থাকে, সেই জোকারের চেয়েও নিম্নতর স্তরে নিজেদেরকে নিয়ে উপস্থাপন করছেন। কোনো সমস্যা নেই, করতে পারেন। তারা তাদের নিজেদের দেশ, নিজেদের চ্যানেল, তারা নিজেদেরকে জোকার হিসেবে উপস্থাপন করবেন সংবাদ প্রকাশের ক্ষেত্রে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আলোচনা করছি কেন? আলোচনা করছি তাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশ। একটা দেশকে নিয়ে তারা যখন কথা বলবেন, সেই দেশটি যত ছোট হোক, সেই দেশটি ভারতের তুলনায় অর্থনৈতিকভাবে, সামরিকগতভাবে, আকার আকৃতিগতভাবে, মানে ভৌগোলিকভাবে যত ছোটই হোক না কেন, সেই দেশটির প্রতি তো একটা মোটামুটি একটা সম্মান রেখে কথা বলতে হবে। সেই দেশের নেতা, সেই দেশের সম্মানিত মানুষদের প্রতি মোটামুটি একটা সম্মান রেখে কথা বলতে হবে। আমরা যখন ভারতের কোনো একজন মানুষকে নিয়ে কথা বলি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলি, পশ্চিমবঙ্গের আগের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যখন কথা বলি, তখন একেবারে সর্বোচ্চ শ্রদ্ধার জায়গা রেখে তারপরে কথা বলি, আলোচনা করি, সমালোচনা করি। কিন্তু পশ্চিমবঙ্গের এই স্যাটেলাইট চ্যানেলগুলো, এই জোকাররা বাংলাদেশের মানে সম্মানিত মানুষদেরকে এতটাই অসম্মানজনকভাবে কথা বলেন, সেটা ভেবে অবাক হই যে ভারতের মতো একটি দেশে কি করে এই সমস্ত চ্যানেল চলতে পারে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তার ভালো সম্পর্ক হতেই পারে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথিবীর বহু দেশের প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক। তারা প্রচার করছে যে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছে, ট্রাম্প অর্থাৎ আমেরিকা এবং ভারত মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে, ডক্টর ইউনূসকে পালাতে হবে। যেহেতু ডেমোক্রেট মানে বাইডেন প্রশাসন বা কমলা হ্যারিসরা নাই, এখন ক্ষমতায় থাকছে না, সুতরাং রিপাবলিকানরা বা ট্রাম্প ক্ষমতায় এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দেশ পরিচালনায় এসেছে, সুতরাং এখন আর ডক্টর ইউনূসের কোনো মাথার উপরে কোনো ছাদ নাই। ডক্টর ইউনূসকে কেউ আর এখন রক্ষা করবে না। এত স্থূল, এত দুর্বল, এত অবৈজ্ঞানিক কোনো চিন্তা, কোনো আলোচনা একটা ভারতের একটি চ্যানেল থেকে হতে পারে, সেটা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। যাই হোক, তাদের কাজ তারা করবেন, তারা কাজ করতে থাকুন। আমি বাংলাদেশের জায়গাটাতে যদি আসি, যে বাংলাদেশেও পলাতক, পতিত, স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প একটা হেলিকপ্টার পাঠাবেন ভারতে, সেই হেলিকপ্টারে শেখ হাসিনাকে তোলা হবে, চট করে গণভবনের পুকুরে তাকে ছেড়ে দেওয়া হবে। তিনি পুকুর থেকে একটা ডুব দিয়ে পরিশুদ্ধ হয়ে উঠবেন, উঠে গণভবনের সিংহাসনে বসবেন, বাংলাদেশ রাজত্বের মালিক হয়ে যাবেন, তার পরিবার আবার মালিক হয়ে যাবে। ভাবেন এভাবে, অসুবিধা নেই। গণভবনে ডুব দিতে হবে, ডুব দিয়ে আবার উঠতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আর গণভবন তো সেই আগের গণভবন নাই, একটা বিধ্বস্ত গণভবন, আপনার আর কোনো স্থান নাই সেখানে এখন জাদুঘর হচ্ছে। আপনার হত্যাকাণ্ডের নিদর্শন স্বরূপ সেটাখানে জাদুঘর করা হচ্ছে, সেখানে আপনার আর কোনো স্থান নাই, বাংলাদেশে আপনার আর কোনো স্থান নাই। হয় কি যে কোনো একটি জায়গাতে কেউ যদি তার স্থান হারান, তাহলে তিনি এক ধরনের বিভ্রান্ত থাকেন, এক ধরনের উন্মাদ হয়ে যান। আর শেখ হাসিনা হারিয়েছে একটি দেশ, যে দেশকে সে তার নিজের দেশ, নিজেকে সেই দেশের মালিক মনে করত। সেই দেশ হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারতীয়দের একটা অংশ মনে করতো যে হাসিনার দেশ মানে তাদেরই দেশ, তারাও মনে করে যে তাদের একটি দেশ হারিয়েছে।
বা তাদের একটি রাজ্য হারিয়েছে। তো এই মনে করাকরির মধ্যে শেখ হাসিনার মতো তাদেরও একটা অংশ, যে জোকার স্যাটেলাইট চ্যানেলগুলো উন্মাদ হয়ে গেছে, তারা উন্মাদ হয়ে থাকুন। এখন আসি যে সত্যি সত্যি ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের নীতি পরিবর্তন করবে কিনা, বাংলাদেশ বিষয়ে নীতি পরিবর্তন করবে কিনা, এটা উন্মাদের মতো আলোচনা করলে হবে না, আহম্মকের মতো আলোচনা করলে হবে না। একটু বুঝতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি হুটহাট পরিবর্তন হয় না, এটা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। যারা প্রশাসনে থাকেন তাদের পরিবর্তন হয়, কিন্তু নীতি পরিবর্তন হয় না। বাংলাদেশের নীতি যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তন হোক 8, 10, 15, 20 বছর লাগবে, আস্তে 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 পরিবর্তন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ বাংলাদেশে, রোহিঙ্গা ইস্যু, চীনের একচ্ছত্র আধিপত্যের ঠেকানোর জন্যে বাংলাদেশে তার অবস্থান, পার্শ্ববর্তী সীমানায় বাংলাদেশের অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, সেই কারণে বাংলাদেশের যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে দরকার, একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকেও বাংলাদেশকে দরকার। এরকম একটা জায়গাতে ট্রাম্প প্রশাসনের নীতির প্রায় কোনো পরিবর্তন হবে না। একটি জায়গাতে পরিবর্তন হবে, যদি ডেমোক্রেট প্রশাসন থাকতো, কমলা হ্যারিস প্রশাসন থাকতো, বাংলাদেশ হয়তো পোশাক রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা ফিরে পেত। এখন হয়তো সেই জিএসপি সুবিধা ফিরে পাবে না, কিন্তু বাংলাদেশের একটা লাভের একটা জায়গা আছে। চীনের উপরে ট্রাম্প প্রশাসন যে পরিমাণ শুল্ক আরোপ করবে তৈরি পোশাক সহ, এই জায়গাটাতে বাংলাদেশের একটা সুযোগ আছে যে বাংলাদেশ সেখানে রপ্তানিতে অগ্রাধিকার পেতে পারে। পাবে কি পাবে না জানি না, এর একটা সম্ভাবনা আছে। এর বাইরে যদি বাংলাদেশ বিষয়ের কথা চিন্তা করি, বাইডেন প্রশাসনের যে নীতি ছিল, কমলা প্রশাসনের যে নীতি থাকতো, আর ট্রাম্প প্রশাসনের যে নীতি হবে, এতে তেমন কোনো পরিবর্তন হবে না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ বিষয়ে এত চিন্তা ভাবনা করার মতো সময় ট্রাম্পের নাই। ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, 4 বছর পরে আবার ফিরে এসেছে, মানে 4 বছর পরে বলতে পরাজিত হওয়ার পরে তিনি আবার ফিরে এসেছেন। এটা একটা বিস্ময়কর। ট্রাম্প ফিরে এসেছেন তার নিজের জন্যে, তার নিজের দেশের স্বার্থের জন্যে। হাসিনা নামক পতিত স্বৈরাচারকে তিনি চেনেন, এটাও যেমন ভাবার সুযোগ নেই। চিনলেও তাকে ক্ষমতায় আনবেন সেই কারণে তিনি বিজয়ী হন নাই। ডক্টর ইউনূসকে বিতাড়িত করবেন সেই কারণেও তিনি বিজয়ী হন না। তিনি বিজয়ী হয়েছেন তার নিজের কারণে, তার নিজের মতো করে তিনি চলবেন। সেখানে বাংলাদেশ যেমন ছিল তেমন একটা অবস্থানই থাকবে। শেষ করব আলোচনাটা এইটা বলে যে ট্রাম্প আসলে বিজয়ী হলেন কেন, কমলা হ্যারিস আসলে পরাজিত হলেন কেন, এই জায়গাটিতে একটু বলে রাখি। কমলা হ্যারিস পরাজিত হলেন বাইডেন প্রশাসনের কারণে। বাইডেন প্রশাসনের দুর্বলতা কি? দুর্বলতা মোটা দাগে বাইডেন প্রশাসন একটা ব্যর্থ প্রশাসন। বাইডেনের শাসন ছিল দুর্বলতার শাসন, বাইডেনের শাসন ছিল অনৈতিকতার শাসন, বাইডেনের শাসন ছিল যুদ্ধবাজ নীতির শাসন। অহেতুক তারা যুদ্ধ তৈরি করেছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৈরি করে মার্কিনদের জীবনযাপন অর্থনীতিতে যে ঝুঁকির মধ্যে ফেলেছেনই, সারা পৃথিবীকেও ফেলেছেন। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখান থেকে আমেরিকার পাওয়ার কিছু নাই। মার্কিনিরা এটা পছন্দ করেনি। কমলা হ্যারিসের মানে না জেতার আরেকটা কারণ, বাইডেন মধ্যপ্রাচ্য ইস্যুতে, ফিলিস্তিন ইস্যুতে যেভাবে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছেন, এটাকে আরব মুসলিম সহ মুসলিম আমেরিকানরা অপছন্দ করেছে। এখানে প্রশ্ন আসবে, তাহলে কি বাইডেন ফিলিস্তিনিদের পক্ষে, না বাইডেন ফিলিস্তিনিদের বিপক্ষে? বাইডেনের নীতি আরও কঠিন। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের নীতি বাইডেনের চেয়েও কয়েক গুণ কঠোর। তো তাহলে এবারের নির্বাচনে দেখা গেল যে আরব মুসলিম সহ, বাংলাদেশের মুসলিম সহ মুসলিম অভিবাসীরা, মুসলিম আমেরিকানরা বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে কমলা হ্যারিসকে ভোট না দিয়ে তারা ট্রাম্পকে ভোট দিয়েছে। তো ট্রাম্পও তো অ্যান্টি মুসলিম, ট্রাম্পও তো ইসরায়েলের পক্ষে। তাহলে মুসলিমরা কমলা হ্যারিসকে ভোট না দিয়ে কেন ট্রাম্পকে ভোট দিলেন? এটা হচ্ছে চোরের উপরে রাগ করে ডাকাতকে ভোট দেওয়ার মতো ব্যাপার। বাইডেনের কাছে তারা এত অনৈতিকতা প্রত্যাশা করেনি। যেভাবে গণহত্যা চালানো হচ্ছে ফিলিস্তিনে, এই গণহত্যা চালানোটা বন্ধ করা হোক, এটা মুসলিম আমেরিকানরা প্রত্যাশা করেছিল বাইডেনের কাছে, কিন্তু বাইডেন তার মূল্য দেননি।
যে কারণে ডেমোক্রেটদের উপরে ক্ষিপ্ত হয়ে রিপাবলিকানদেরকে ভোট দিয়েছে মুসলিমরা। মিশিগান আরব মুসলিম তহ মুসলিম অধ্যুষিত একটি রাজ্য, সেখানে বিপুলভাবে বিজয়ী হয়েছেন ট্রাম্প, কারণ মুসলিমরা ট্রাম্পকে ভোট দিয়েছেন। আরও অনেক কারণ আছে, এগুলো এক একটা কারণ। আর কমলা হ্যারিসের পরাজয়ের আরেকটা বড় কারণ, কমলা হ্যারিস একজন নারী। মার্কিনীরা এখনও একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছেন না, যেভাবে হিলারি ক্লিন্টনকে দেখতে চাননি, একই রকমভাবে কমলা হ্যারিসকেও দেখতে চাইলেন না। অনেকে প্রশ্ন করছেন যে বাইডেনকে পরিবর্তন করে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী করা হলো, সেই কারণে হেরে গেলেন। না, সেই কারণে হারলেন না, সেই কারণে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাইডেন থাকলে ট্রাম্পের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হতো না, প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে ট্রাম্প জিততেন। তো তার মানে কমলা হ্যারিসের পরাজয়ের মূল কারণ কমলা হ্যারিস নন, মূল কারণ বাইডেন প্রশাসনের ব্যর্থতা, আর তিনি নিজে নারী, এটা আরেকটা তার দুর্বলতা। আর ট্রাম্প তাহলে কি করবেন? বাংলাদেশ বিষয়ে তার নীতির কথা বললাম। বিশ্ব পরিস্থিতিতে ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবেন। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে তিনি ইসরায়েলকে আরও সমর্থন দেবেন, অর্থাৎ ফিলিস্তিনিদের ভাগ্য বিপর্যয়ে আরও বড় বিপর্যয় আসবে। চীনের উপরে ভয়াবহ রকমের শুল্ক আরোপ করবেন। নেটোর যে জোট আছে, সেই জোট বিশেষ করে ইউরোপীয়রা যারা আছে তাদের কাছ থেকে নেটোর খরচ নিতে চাইবেন। সেই খরচ নেটোর ইউরোপীয় সদস্যরা দিতে না চাইলে নেটো দুর্বল হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি শঙ্কা আছে। তার চেয়েও বড় যে বিষয়টি, ট্রাম্প যা ইচ্ছে তাই করবেন, আগের টার্মে যা করেছিলেন সেই জায়গাতেও ট্রাম্প অনেক সংযত থাকবেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে তো একটা চেক অফ ব্যালেন্স আছে, ইচ্ছে করলেই একটা কিছু করে ফেলা যায় না। গতবার ট্রাম্প যেরকম আচরণ করেছিলেন, এবারে তার আচরণে কিছুটা হলেও সংযত ভাব আসতে পারে। বাংলাদেশ বিষয়ে তার নীতিতে এমন কোনো পরিবর্তন আসবে না। ডক্টর ইউনূস বিষয়ে তার নীতিতে কোনো পরিবর্তন আসবে না। ডক্টর ইউনূসের সঙ্গেও তার প্রশাসনের ভালো সম্পর্ক থাকবে, বাংলাদেশের সঙ্গেও ভালো সম্পর্ক থাকবে। একই রকমভাবে ভারতের সঙ্গেও ট্রাম্প প্রশাসনের ভালো সম্পর্ক থাকবে, নরেন্দ্র মোদীর সঙ্গেও ভালো সম্পর্ক থাকবে। ট্রাম্প বাংলাদেশকে একেবারে বিপদে ফেলে দুমড়ে মুচড়ে দেবেন, সে পতিত শেখ হাসিনার দোসররা এরকম ভেবে পুলকিত হতে পারেন। শেখ হাসিনার স্থান বাংলাদেশে নাই, এটা কল্পনা করা ভালো। আকাশ কুসুম কল্পনা করেন, সেটাও খারাপ না, কিন্তু একটু বাস্তবতার সঙ্গে থাকবেন, মাটিতে পা রাখবেন। একটি দেশে গণহত্যা চালিয়ে আপনারা পালিয়েছেন, মাস কিলিং করে আপনারা পালিয়েছেন। দেশের ভেতরে থেকে যদি হইচই করেন, প্রপার শাস্তির আওতায় আসবেন। বিদেশে যারা পালিয়েছেন তাদেরও শাস্তির আওতায় আনা হবে, ফিরিয়েও আনার চেষ্টা করা হবে, ভুলে যাবেন না কথাটা।